সরকারের যে একটা লেজে গোবরের অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। পারি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু বুঝতে পারি, এমনি তিনি রাষ্ট্রপতি হন নাই, যথেষ্ট বিচক্ষণ একজন ঘাগু প্লেয়ার, যথেষ্ট একজন পাকা রাজনীতিবিদ। তিনি সাহসও আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাধারণ কোনো খেলোয়াড় না, তিনি আগাগোড়া একজন পলিটিশিয়ান। সো তার কলিজা আছে, কলিজা যে কিছুটা আছে। গতকালকের ঘটনায় আমরা দেখলাম আরেক ঘটনা। আনুষ্ঠানিক যে অফিসিয়াল প্যাড রাষ্ট্রপতি, সেই কাগজে বঙ্গভবন থেকে 28 সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সরকারের খোদ কাছের মানুষরাই ঘোষণা দিল যে তারা সরকারের উপদেষ্টাদের দুর্নীতির ফিরিস্তি প্রকাশ করে দেবে। তারা আওয়ামী লীগকে ঠেকাতে পারুক না পারুক, আওয়ামী লীগের আগমনের সম্ভাবনায় হাসনাত আব্দুল্লাহ, রাশেদ খান এদের প্যান্ট ভেজা শুরু হয়ে গেছে। এরা কে কোথায় পালাবে আমি জানি না। কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এই যে প্রশ্নটি এখন তোলা হচ্ছে, এই প্রশ্নের সঙ্গে হাসিনার ওই প্রশ্নটার একটা হুবহু মিল পাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিওগুলো দেখে আসি। আর হ্যাঁ, দেখার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দর্শক, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। সালামু আলাইকুম। এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ইস্যুটা হয়ে গেছে অনেকটা ফুটবলের মতো। যেমন ধরেন একজন উপদেষ্টা একটা শট মারলো, তো বলটা গেল আরেকদিকে, আবার আরেকজন উপদেষ্টা একটা শট মারলো, সেটা গেল একদিকে, প্রধান উপদেষ্টা একটা কিক মারলো, তারপর সমন্বয়করা তারা একটা কিক মারতেছে। আসলে বল কি মানে গোলবারে ঢুকবে নাকি ধরেন এটা আসলে মানে শটাশটির মধ্যে থাকবে, অনেকটা এরকমই হয়ে গেছে যে প্রধান উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ আওলে গেছিল। আওয়ামী লীগের মধ্যে খুশির জোয়ার ছিল, ভিন্ন দলগুলোর মধ্যে ভয়ের একটা শিহরণ কাজ করে গেছে যে ওমা ডক্টর ইউনূস বলে কি যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হবে। যদিও পরবর্তী সময় আমরা দেখলাম যে আমাদের কি বলা হয় যে গণমাধ্যমে আসছে যে বাংলা ফ্যাক্ট তারা বলছে, বা প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকও বলছিলেন যে না আসলে বিষয়টা এরকম না, ওনার বক্তব্যটা ভুলভাবে সামনে আসছে। আবার ডক্টর ইউনূসের এই সিচুয়েশনটাকে রিকভার করার জন্য বা নিজের যে হারানো অবস্থান ফিরিয়ে আনার জন্য, কার কথা বলছি? আমাদের আসিফ নজরুল স্যারের কথা। উনি এই মুহূর্তে বিশ্বাস করেন বাংলাদেশে রাজনৈতিকভাবে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, অনলাইন কিং বলেন, আওয়ামী লীগ বলেন, সবার কাছেই তিনি আসলে নিজের ওজনটা হারাই ফেলছেন বিভিন্ন রকম বক্তব্য দিয়া। না পাইছেন ঘর, না পাইছেন ঘাট। বাট এবার তিনি ডক্টর ইউনূসের উপর যে চাপটা বা তার সরকারের উপর যে চাপটা, এটা অনেকেই মনে করতেছে ডক্টর আসিফ নজরুল হচ্ছে এটার মাস্টার মাইন্ড। তিনি আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে না, কারণ একদম সরকার পতনের পরপর আমাদের তৎকালীন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা, এখন সম্ভবত কোন উপদেষ্টা পদে আছে জানি না, শাখাউত সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, আর পাশাপাশি আসিফ স্যার, তারা কিন্তু বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটাতে তারা সমর্থন করেন না। এরকম একটা বক্তব্য দেওয়ার পর সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পথ হারাইছিলেন, মানে অন্য পদে গেছেন। এখন এই সিচুয়েশনে আইসা আবারও কিন্তু মানে নজরটা হচ্ছে যে হ্যাঁ আসিফ নজরুল মনে হয় তলে তলে কোনো গুড়িবাজি করতেছেন। আর এই বিষয়টাকেই তিনি ক্লিয়ার করেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা যেই দেওয়া আছে সেইটা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গতকালকে আপনার এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের শারদীয় দুর্গাপুজো চলছে, তো পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলছেন যে এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বিচার পাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন তো নয়, নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই। তার মানে আমরা অনেকে ভাবছিলাম ডক্টর ইউনূস বলছিলেন যে কোনো সময়, তো যে কোনো সময় বলতে আমরা ভাবছি যে সবাই ওনার বক্তব্য যে এই সরকারের সময় তাহলে এটা করে যাবে, কারণ আগামীতে যে কোনো সরকার আসলে তারা কিন্তু আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞাটা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বহাল রাখবে। কেন বহাল রাখবে? যে ভাই এটা তো আমরা করে নাই, ওই ইন্টারিম করে গেছে, আমরা তো এখন এটা কি করবো, থাকে না আওয়ামী লীগ অনেক কিছুতে এরকম গেম খেলছিল, তো সেই গেমে কিন্তু পড়ে যাবে। তো সেইটার কারণেই এখন আমরা দেখলাম যে আসিফ নজরুল স্যার বলছেন যে এখন তো নাই, নির্বাচনের পরেও তা প্রত্যাহারের সম্ভাবনা নেই। তো নির্বাচনের পরে কি এই সরকার থাকবে? এই সরকার তো থাকবে না, নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার তারা থাকবে। তিনি বলছেন যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয় তখন তা স্থায়ী না অস্থায়ী এই ধরনের প্রশ্ন আসে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর সংবিধান পরিবর্তন করতে হলে রাজনৈতিক দলের সংযোগ ছাড়া তা সম্ভব নয়। তিনি তার বক্তব্য দিয়েছেন যে এরপরেও সাধারণ সরকারি অধ্যাদেশ নিয়ে যেগুলো সম্ভব সংস্কার করছেন। মোট কথা হচ্ছে আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ হচ্ছে এই সরকার তো দূরের কথা, আগামী সরকারেও আওয়ামী লীগের রাজনীতি করার জন্য যে আইনি বৈধতা সেটা আর থাকছে না। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। সরকারের যে একটা লেজে গোবরের অবস্থা, তার একটা উদাহরণ আপনাদেরকে দেই। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন। তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে, আপনারা দেখেছেন। এটা আল জাজিরার যে উপস্থাপক, তার সাথে যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে। এটা নিউ ইয়র্কে ঘটেছে। আর ঢাকায় কি ঘটলো? আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন
আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার বলি, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আভাস দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে, আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কারটা সত্য, কে সঠিক, ডক্টর মোহাম্মদ ইউনূস না আসিফ নজরুল? একটা গোলক ধাঁধার মধ্যে আমি যেটা গেস করি, আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র, মানবাধিকার এই প্রশ্নগুলো আসে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, এই যে প্রশ্নগুলো যখন আসবে, তাহলে তো তাহলে তো শেখ হাসিনা তাই করছিল, বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দিত না, জামাতকে দিত না, তোমরা তো তাই করছো। তখন বলে না তারা তো গণতন্ত্র, তো তাদের বিচার করো যারা যারা অভিযুক্ত। কিন্তু একটা দলকে এবং তার এর সাথে জড়িত একটা বিপুল সংখ্যক, যেটা মেহেদী হাসান বলছেন, কিন্তু তখন বলছে না বিপুল সংখ্যক না, কিছু আছে। তো তার মানে 25-30% আওয়ামী লীগ, এটা তো জনসংখ্যা হিসাব করলে তো 1-1.5 কোটি 2 কোটি, এটা তো একটা সংখ্যাটা বিশাল। এই বিশাল সংখ্যার কি নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকে, তারা ভোট দিতে পারবে না তাদের দলীয় প্রার্থীকে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন যখন আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য প্রবলেম হয়। এই জন্য হয়তো তিনি একটু টোন ডাউন করার জন্য, যে না এটা সাময়িকভাবে করা হয়েছে, দলকে তো নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রম নিষিদ্ধ আছে, দল বৈধ, তার বৈধতা আছে এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে তিনি আসলে এই কথা যেটা নিউ ইয়র্কে বলছেন, এটা বাংলাদেশে তিনি বলতে পারবেন না। সেটা যে কথা বলবেন সেটা ওই যে আসিফ নজরুলের কথাই হবে, যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন ধরেন এই সিদ্ধান্ত যদি নেয়, এক্ষুনি ওই জামাত বলেন, এনসিপি বলেন, তারা প্রোটেস্ট করবে। ইতিমধ্যে কিন্তু তারা প্রতিক্রিয়া দিয়েছে। ডক্টর ইউনূস যতটুকু বলেছে তাতে কিন্তু খুশি হয়নি জামাত বা এনসিপি, অন্যরা। একটা তো আছেই যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী শাসন কায়েম করছে। আরেকটা বড় পয়েন্ট হলো, এইসব প্রতিদ্বন্দ্বিতাগুলি থাকলে বিএনপির বাইরে অন্যদের অবস্থানটা দুর্বল হয়ে যায়, তারা ঢুকে পড়লে তারা পিছিয়ে যায়। সেই কারণে এখন জোরালো হচ্ছে আওয়ামী লীগের এবং তার সহযোগীদের নিষিদ্ধ করা। এখন এইরকম একটা বিষয় নিয়ে পশ্চিমা দুনিয়ায় ওই যদি আসিফ নজরুল যাইতো, তাহলে কিন্তু এই ডক্টর ইউনূস যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলতে হতো, আমি ধারণা করি। এখন বাংলাদেশে আসলে তো আর সেরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে বা প্রশ্নের মুখে পড়তে হয় না। সেই কারণে আসিফ নজরুল যেটা প্রকৃত সেটাই বলছে। দর্শক, কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এই যে প্রশ্নটি এখন তোলা হচ্ছে, এই প্রশ্নের সঙ্গে হাসিনার ওই প্রশ্নটার একটা হুবহু মিল পাবেন। হাসিনা একটা কথা বলে না, আমি কি অপরাধ করেছি, আমার অপরাধটা কি? 1,500 মানুষ হত্যা করা হাসিনার কাছে কোনো অপরাধ না। যেহেতু সে বলে তার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই কারণে সে মনে করে 1,500 মানুষ হত্যা করার অধিকার তার আছে, 500-700 মানুষের অন্ধ করে দেওয়ার অধিকার তার আছে, 20-30 হাজার মানুষকে পঙ্গু করে দেওয়ার অধিকার তার আছে। এবং এই যে কাজগুলো করে, এটা কোনো অপরাধ নয়। আমার অপরাধটা কি? তার একটা নির্দিষ্ট টোন আছে না, সেটা কোনো কথা বলে। ঠিক সেই টোনে এখন এসে কথা বলা হচ্ছে যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না। হাসিনার প্রশ্ন আর এখনকার যারা প্রশ্ন তুলছেন হুবহু এক। হাসিনা দ্বারা যারা লাভবান হয়েছিলেন, হাসিনার দ্বারা যাদের অকল্পনীয় সুযোগ সুবিধা, পদ পদবি ইত্যাদি ইত্যাদি হয়েছে, হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারা মনে করেছিলেন আরও সুযোগ সুবিধা পাবে, একটু কম পেয়েছিলেন, সেই কারণে তখন কিঞ্চিত বিরোধিতা করেছেন হাসিনা সরকার। হাসিনার নয়, মন্ত্রীতন্ত্রীদের যারা চুরিবাটপাড়ি করেছে তাদের কিছু কিছু সমালোচনা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যে রসুনের গোড়া একটা হাসিনা ভক্ত, তো হাসিনা ভক্ত ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশ 5 আগস্টের পরে স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে সবাই কথা বলার। এখন টেলিভিশনে এসে, পত্রিকায় লিখে, চায়ের আড্ডায় যে কেউ যে কোনো সমালোচনা করতে পারে। ডক্টর ইউনূসের সমালোচনা করা যায়, এনসিপির সমালোচনা করা যায়, যে কারো সমালোচনা করা যায়। ঘোষণা দিয়ে দেওয়া যায় যে এখন আওয়ামী লীগের নেতাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, ডক্টর ইউনূসের বাড়িঘর কি মানুষ চেনে না, কোথায় বাড়িঘর সেটা কি মানুষ জানে না, মানুষকে এক ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে যে তোমরাও ডক্টর ইউনূসের বাড়িঘর ভাঙার একটা চেষ্টায় থেকো। একটার সঙ্গে আরেকটা মিল খোঁজার একটা চেষ্টা করা হচ্ছে। তো যে কথা বলছিলাম যে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, বা কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এই কথা বলতে গিয়ে আবার তারা বলছেন যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল, তাদেরকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেন। যাদের নামে মামলা আছে, যাদের নামে মামলা চলবে, আইন করেন যে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। এই যে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা, আওয়ামী লীগের পক্ষে কথা বলা, এটা একটা পথ তৈরির একটা চেষ্টা চলছে। বলে রাখি, যিনি কথা বলছেন, যারা কথা বলছেন, অবশ্যই তার কথা বলার অধিকার আছে, তিনি অবশ্যই কথা বলতে পারবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যে কথা বলবেন সেই কথার জবাবটা দেওয়া দরকার যুক্তি দিয়ে। কেন যে কলিমুল্লার মতো একজন অসৎ এবং অনৈতিক মানুষ
এই সরকার যখন দায়িত্ব নেয় তখনই তার গ্রেপ্তার হওয়া দরকার ছিল, তখনই তার নামে মামলা হওয়া দরকার ছিল। কিন্তু অনেক সময় নিয়ে আস্তে 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 চলতে চলতে যখনই সে তাকে গ্রেপ্তার করা হলো, সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু ঘটনাটা ঘটে গেল যে সে যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে সরকার তার মুখ বন্ধ করার জন্য তাকে গ্রেপ্তার করলো। কলিমুল্লাহ এমন কোনো চরিত্র না, কলিমুল্লাহর কথা দেশের মানুষ এমন কোনোভাবে বিশ্বাস করে না যে কলিমুল্লাহ কি গুজব রটালো, কলিমুল্লাহ কি প্রোপাগান্ডা চালালো, সেই কারণে তাকে গ্রেপ্তার করতে হবে বা সেই কারণে সরকার খুব বিব্রত হবে। কিন্তু ঘটনা একটার সঙ্গে আরেকটা মিলিয়ে কলিমুল্লাহ এই সুবিধাটা পেয়ে গেল। এখন যারা বলছেন যে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না, আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, সুতরাং তারা যারা বলছেন তাদেরকে এই কথাটা বলতে দিতে হবে, পাল্টা যুক্তিটা দিতে হবে কী কারণে সুযোগ নেওয়া যাবে না, সুযোগ কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বা সুযোগ দেওয়া যাবে না। শেখ হাসিনার কথা শোনেন, প্রতিদিনই তো বলে, এখন আর তার কথার কোনো গুরুত্ব নেই, মাঝে মধ্যে শুনি, প্রতিদিন কথা বলে এবং প্রতিদিন মানুষ হত্যার হুমকি দেয়, সুযোগ পেলে আবার মানুষ হত্যা করবে, সরাসরি হত্যার হুমকি দেয়, শত শত হাজার হাজার মানুষ হত্যার হুমকি দেয়। এই যে হত্যার হুমকি, এর মধ্যে কিছু আছে রাজনৈতিক কথা, যে রাজনৈতিকভাবে বলাই হয়ে থাকে, কিন্তু হাসিনার কথা কি রাজনৈতিক কথা? আপনারা কি বিশ্বাস করেন যে হাসিনা শুধুমাত্র কথা বলার জন্যই বলছে? আপনারা কি এটা বিশ্বাস করেন না যে হাসিনা সুযোগ পেলে একটা ম্যাসাকার চালাবে, হত্যাকাণ্ড ঘটাবে, শত হাজার লাখ, এর কোনো হিসেব থাকবে না? হাসিনা প্রতিদিন ঘোষণা দেয় যে সে মানুষ হত্যা করবে। হাসিনা কে? হাসিনা এককভাবে আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের আর কোনো নেতা নেই, একক নেতা। সেই একক নেতা যখন ঘোষণা দেয় যে সুযোগ পেলে আবারও মানুষ হত্যা করবে, আবারও শিক্ষা দিবে, সুযোগ পেলেই সবাইকে ফাঁসি দিবে, যুদ্ধাপরাধীদের যেভাবে ফাঁসি দিয়েছে, রাজাকারদের যেভাবে ফাঁসি দিয়েছে, সে বলেছে রাজাকারদের যেভাবে ফাঁসি দিয়েছি এদেরকেও একইভাবে ফাঁসি দিবে। এদের কারা? ছাত্র জনতা, যারা আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, এই ছাত্র জনতার ফাঁসি দিবে, হত্যা করবে। একটা দল, যে দলের একক নেতা হাসিনা, সেই হাসিনা যখন ঘোষণা দেয় যে 1,500-2,000 মানুষ হত্যা করার পরেও পালিয়ে গিয়ে আবারও এখন ঘোষণা দেয় যে আরও মানুষ হত্যা করা হবে, সেই দলটি নিয়ে যারা প্রশ্ন তোলেন যে কেন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না, এই কারণে সুযোগ দেওয়া হবে না, সে 1,500-2,000 মানুষ হত্যা করেছে, তার জন্য তার বিচার হচ্ছে, সুযোগ পেলে আবারও সে মানুষ হত্যা করবে, এই যে হুমকি, এই হুমকির কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য। বাংলাদেশে বিপ্লবের পরে পরাজিত শক্তি, এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ মানে কি? শেখ হাসিনা, শেখ হাসিনা মানুষ হত্যা করিয়েছে। আওয়ামী লীগের কারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে? আইন শৃঙ্খলা যত বাহিনী সেদিন রাস্তায় ছিল, সশস্ত্র বাহিনী সেদিন রাস্তায় ছিল, তারা সবাই মানুষ হত্যা করেছে কম বেশি। সেনাবাহিনী কম গুলি করেছে, বিজিবি ব্যাপক হারে গুলি করেছে, বিজিবির যে গুলি করেছে, গুলি করে মানুষ হত্যা করেছে, যার গুলি করতে দেখা যাচ্ছে সে এখনও বিজিবিতে আছে, বিজিবিতে আছে বলে তার বিচার চলছে বলা হচ্ছে। এরা মানুষ হত্যা করেছে, এদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে হাসিনা। আওয়ামী লীগকে ব্যবহার করেছে সরাসরিভাবে, অর্থাৎ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানুষ হত্যা করিয়েছে হাসিনা। আওয়ামী লীগ, রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে মানুষ হত্যা করিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে। যুবলীগকে দিয়ে হত্যা করিয়েছে, ছাত্রলীগকে দিয়ে হত্যা করিয়েছে। এই যে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যত সংগঠন আছে সবাইকে দিয়ে আওয়ামী লীগ মানুষ হত্যা করিয়েছে। তাদের যে কালচারাল উইং, এই মানুষ হত্যা থেকে শুরু করে অবৈধ নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, সব কিছুকে বৈধতা দিয়েছে। এই যে বৈধতা দিতে গিয়ে যারা সুযোগ সুবিধা নিয়েছেন, তারা এই প্রশ্ন তুলবেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। এটা খুব স্বাভাবিক, তাদের জায়গা থেকে এই প্রশ্ন তোলারই কথা। কিন্তু মানুষকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে এই কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারে না। কারণ আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার মানুষ হত্যা করেছে, রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষ হত্যা করেছে, রাজনৈতিক দল আওয়ামী লীগ মানুষ গুম করেছে, আওয়ামী লীগ সরকার মানুষ গুম করেছে, রাজনৈতিক দল আওয়ামী লীগের সরকার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, অনিয়ম করেছে, দুর্নীতি করেছে। এখনো সে মানুষ হত্যা করতে চায়, এই যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি করেছে এবং এখনো মানুষ হত্যা করতে চায়, এরকম একটি রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানে পরাজিত রাজনৈতিক দল, পালিয়ে যাওয়া রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। বলা হচ্ছে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে যারা অপরাধী নয় তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। এই যে কৌশলে যারা এই কথাটা বলছেন, তারা বলছেন কারণ তারা তো আওয়ামী লীগ দ্বারা লাভবান, এই কারণে তিনি সেটা বলবেন, তারা সেটা বলবেন। আওয়ামী লীগ হাসিনার দল, এর বাইরে আর কোনো নেতা নাই তার। এখন সেই দলটি যদি মনে করে যে হাসিনা সহ যারা হত্যা করেছে, যারা অপরাধ করেছে, যাদের বিচার হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে নতুন কোনো আওয়ামী লীগ, নতুন নামে অথবা এই নামেই অন্য কোনো নেতা এসে আওয়ামী লীগের রাজনীতি করছে অথবা করতে চাইছে, তখনও সেটাকে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য ভাবার আগে তখন সেটা বিবেচনা করতে হবে যে সেই দলটার অবস্থাটা কি, নতুন করে মূল্যায়ন করা যেতে পারে তখন। কিন্তু সেই সিদ্ধান্তটা আওয়ামী লীগকে নিতে দেন। সরকার কেন সেই সিদ্ধান্ত নিবে যে ভালো আওয়ামী লীগ এসে নির্বাচনে অংশ নিবে? আওয়ামী লীগ তো ভালো না, আওয়ামী লীগের তো ভালো নাই। দলগতভাবে আওয়ামী লীগ হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে
আওয়ামী লীগের বিচার হবে, তারপরে গিয়ে ভাবা যাবে যে আওয়ামী লীগ ভালো না খারাপ। বিচারে যদি প্রমাণ হয় যে আওয়ামী লীগ কোনো অপরাধ করে নাই, মানবতা বিরোধী অপরাধ করে নাই, আওয়ামী লীগ হত্যা করে নাই, যে হাসিনার মতো আমি কি অপরাধ করেছি, তো আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে তখন কি বিবেচনা করা যাবে? এখন সরকারের দায় পড়েছে যে ভালো আওয়ামী লীগ খুঁজে বের করবে, যাদের নামে মামলা আছে তাদেরকে বাদ দিয়ে ভালো আওয়ামী লীগকে বলবে আসন নির্বাচন করো। সরকারের এত টাকা পড়লো কেন? আপনারা সুবিধা পেয়েছেন, আপনারা তাদের পক্ষে কথা বলছেন, কথা বলেন, কথা বলার জন্য তো বাংলাদেশ স্বাধীন। কিন্তু তারা কথা বললে তেলে বেগুনে চলে যাওয়া যাবে না। সরকারের জায়গা থেকে হোক, সরকারের বা যারা ন্যায়সঙ্গত কথা বলেন, ন্যায়ের পক্ষে থাকেন, তাদের জায়গা থেকে হোক, এই কথাগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করতে হবে বা পাল্টা যুক্তি দিতে হবে। যুক্তি না দিয়ে একটা খুনি দল, খুনি নেতা, গণতন্ত্র হত্যাকারী, অর্থনীতি হত্যাকারী, দেশ ধ্বংসকারী একটা দলের পক্ষে একজন কথা বললে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, তখন সরকার এবং গণঅভ্যুত্থানের যে শক্তি সেই তাদের দুর্বলতার প্রকাশ পায়। সেই পথে হাঁটা যাবে না। বহু যুক্তি আছে, আপনারা টকশোতে যান, সামনাসামনি বসেন, যুক্তি দিয়ে কথা বলেন। তারা তো গায়ের জোরে কথা বলছেন, এই কথাগুলো তারা বলবেন, কারণ যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হচ্ছে, তারা মনে করছিলেন যে নির্বাচন দিবে না। এখন যেহেতু নির্বাচনের সময় সামনে এগিয়ে এসেছে, নানা সংশয় সন্দেহ আছে, কিন্তু নির্বাচনের সময় এগিয়ে এসেছে, এখন তারা মনে করছেন আওয়ামী লীগের পক্ষে মাঠে নেওয়ার সময় এসেছে। এই ধারা অনুযায়ী দেখবেন আগামী কিছুদিনের মধ্যে কালচারাল অঙ্গনের যারা এখন পলাতক গা ঢাকা দিয়ে আছে, তারাও সামনে আসবেন। সরকারের দায়িত্ব ছিল কালচারাল অঙ্গনের যে কালপিট, যারা কালচারালি অপরাধ করেছে সেই কারণেই নয়, অর্থনৈতিক অপরাধ করেছে বড় একটা অংশ, তাদেরকে যদি একটু অনুসন্ধান করতো সরকার, বা এখনও করার সুযোগ আছে, করে যদি ব্যবস্থা নেওয়া যেত, তাহলে এই শক্তি এইভাবে মাথাচাড়া দিয়ে উঠত না। এই শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে মত প্রকাশের স্বাধীনতার জায়গা থেকে, এবং তখন যদি ব্যবস্থা নিতে যাওয়া হয়, তখন প্রশ্ন আসবে যে মত প্রকাশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। সরকারকে, যারা দেশ পরিচালনা করছেন, তাদের এই বিষয়টি বিবেচনায় নেওয়া দরকার। আর হাসিনা যে মানুষ হত্যা করতে চাইছে, এবং এই হাসিনার পক্ষ নিয়ে যারা বলছে কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ একটা খুনি দল, একটা দেশ ধ্বংসকারী দল, মানুষকে পঙ্গু করে দেয়া দল, মানুষকে অন্ধ করে দেয়া দল, দলগতভাবে অমানবতা বিরোধী অপরাধের যে দল, সেই দল আপাতত নির্বাচনে অংশ নিতে পারে না। প্রিয় দর্শক, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, দেখে কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ।